hydroelectric power plant. First of all, introductionে যেটা প্রথমেই লেখা হয়েছে, energy is critical factor in developing countries for economic growth as well as for social development and human welfare. Definitely আজকের দিনে এটা খুব সত্যি, কারণ উইদাউট এনার্জি আমরা হিউম্যান বিইংস বা হিউম্যান সোসাইটি জাস্ট কোনোরকমভাবে কোনো ফরওয়ার্ড মুভমেন্ট করা পসিবল নয়। সেই জায়গা থেকে এনার্জির প্রয়োজনীয়তা খুবই বেশি, কারণ এনার্জি অনেক রকমভাবে পাওয়া যায়। হাইড্রো ইলেকট্রিসিটি একটা পার্টিকুলার ফর্ম। এই হাইড্রো ইলেকট্রিসিটি এখানে যেটা বেসিক্যালি করা হয় সেটা হচ্ছে জলকে মেইন ইনগ্রেডিয়েন্ট হিসাবে কাজে লাগিয়ে জলটাকে কোনো একটা রিজার্ভারে স্টোর করে তার হেড ক্রিয়েট করে তার যে পোটেনশিয়াল এনার্জি, সেই পোটেনশিয়াল এনার্জিটাকে ইউটিলাইজ করা হয় এবং সেটাকে কনভার্ট করা হয় কাইনেটিক এনার্জি, এবং সেটা দিয়ে টারবাইন ঘোরানো হয়। টারবাইন অবভিয়াসলি এখানে যেহেতু জল দিয়ে টারবাইন চালানো হয়, সেই জন্য টারবাইনটাকে আমরা বলি ওয়াটার টারবাইন, এবং সেই ওয়াটার টারবাইন অ্যাক্টস অ্যাজ প্রাইম মুভার অফ অল্টারনেটর। আলটিমেটলি সেই এনার্জিটাকে কাজে লাগিয়ে বা কাইনেটিক এনার্জিটাকে কাজে লাগিয়ে আমরা অল্টারনেটরের সাহায্যে ইলেকট্রিসিটি প্রডিউস করি। এটা হচ্ছে বেসিক স্কিম। এখন হাইড্রো ইলেকট্রিসিটিকে আমরা রিনিউয়েবল সোর্স অফ এনার্জিও বলি, তবে এটা মনে রাখতে হবে বা মাথায় রাখতে হবে যে রিনিউয়েবল সোর্স বলতে আমরা যেটা বুঝি যে ক্লিন সোর্স অফ এনার্জি, সেটা হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রে বা হাইড্রো ইলেকট্রিক এনার্জির ক্ষেত্রে ডেফিনেটলি ট্রু। তার কারণ হচ্ছে এখানে পলিউশনের কোনো প্রবলেম নেই। কিন্তু ইন্টারন্যাশনালি যেটা অ্যাকসেপ্টেড সেটা হচ্ছে যে 40 মেগাওয়াট ক্যাপাসিটির যে পাওয়ার প্ল্যান্ট, তার থেকে যেগুলো নিচে যাদের ক্যাপাসিটি কম তাদেরকেই আমরা রিনিউয়েবল সোর্স অফ এনার্জি হিসাবে ট্রিট করি। কিন্তু 40 মেগাওয়াটের বেশি হলে তাদেরকে রিনিউয়েবল সোর্স অফ এনার্জি হিসাবে ট্রিট করা হয় না। কারণটা আর কিছুই নয় যে সেখানে তোমার আলাদা করে ড্যাম ক্রিয়েট করা হয়। ড্যাম ক্রিয়েট করা মানে হচ্ছে রিভারের অরিজিনাল যে কোর্স বা ন্যাচারাল কোর্স, সেটার উপর হিন্ডারেন্স ক্রিয়েট করা হয়। অবভিয়াসলি নেচারের এগেনস্টে তোমার একটা অ্যাক্টিভিটিস যেটা ডেফিনেটলি নেচারের পক্ষে খুব ভালো হয় না। ফলত তাদেরকে আমরা 40 মেগাওয়াটের উপরে যে সমস্ত হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্রজেক্ট বা পাওয়ার প্ল্যান্ট, তাদেরকে ইন্টারন্যাশনালি রিনিউয়েবল সোর্স হিসাবে বা ক্লিন সোর্স অফ এনার্জি হিসাবে অ্যাকসেপ্ট করা হয় না, যেহেতু সেখানে এই ধরনের হিন্ডারেন্স বা ডাইভারশন ক্রিয়েট করা হয়। আর একটা জিনিস মনে রাখতে হয় যে যদিও এটা ঠিক যে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট ওই ক্যাপাসিটির উপরে হলে আমরা রিনিউয়েবল বলি না, কিন্তু নর্মালি 40 মেগাওয়াট বা তার নিচে তাদেরকে আমরা রিনিউয়েবল সোর্স এবং পলিউশন ফ্রি, এটা একটা অ্যাডভান্টেজ। এবং এখানে লাস্ট যে লাইনে লেখা আছে যে ওয়ার্ল্ডের টোটাল ইলেকট্রিসিটির 20% আমাদের হাইড্রো পাওয়ার জেনারেটেড হয়, রিনিউয়েবল এনার্জি 70% আমরা হাইড্রো পাওয়ার থেকে পেয়ে থাকি। সুতরাং এটাকে মাথায় রাখতে হবে। দ্যাট মিনস 40 মেগাওয়াট ক্যাপাসিটির থেকে কম ক্যাপাসিটির হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টই আমাদের পৃথিবীতে বেশি আছে। নেক্সট, সাইট সিলেকশন। হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টটা কোন জায়গায় এস্টাবলিশ করা হবে বা ইনস্টল করা হবে, তার সাইট অর্থাৎ লোকেশনটাকে ঠিক করা কি কি পয়েন্টের উপর নির্ভর করে। ফার্স্ট অফ অল, ওয়াটার অ্যাভেলেবিলিটি, এটা তো হতেই হবে, তার কারণ ওয়াটার এখানে মেইন ইনগ্রেডিয়েন্ট। ওয়াটার ছাড়া হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টের কোনো অ্যাক্টিভিটিসই হবে না। অতএব জল যেখানে না থাকবে সেরকম জায়গায় তোমার লোকেশন ঠিক করলে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টের লোকেশন হবে না ঠিক করা, মানে ওটা সঠিক হবে না। অতএব যেখানে নদী আছে বা ক্যানাল আছে তার কাছাকাছি হওয়াটা বাঞ্ছনীয়। নাম্বার 2, স্টোরেজ, অর্থাৎ শুধু নদী থাকলেই হবে না বা ক্যানাল থাকলেই হবে না, জলকে স্টোর করবার ফ্যাসিলিটিস আছে কিনা, ড্যাম ক্রিয়েট করতে পারবো কিনা, ওয়াটার হেড ক্রিয়েট করতে পারবো কিনা। কারণ হেড না ক্রিয়েট করলে আমি অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ পোটেনশিয়াল এনার্জি ক্রিয়েট করতে পারবো না, কারণ পোটেনশিয়াল এনার্জি ডিপেন্ড করে হচ্ছে হাইট অফ দ্য ওয়াটার হেড।
বা ওয়াটার লেভেল। সুতরাং এটা থাকতে হবে বা থাকবার যেরকম লোকেশনটা এরকমই করতে হবে যাতে আমি ড্যাম ক্রিয়েট করতে পারি এবং সেই ড্যামের সাহায্যে আমি অ্যাডিকুয়েট ওয়াটার হেড ক্রিয়েট করতে পারি। পরবর্তী যেটা পয়েন্ট আছে সেটা হচ্ছে ডিস্টেন্স ফ্রম লোড সেন্টার। এটা তো লোড সেন্টারের কাছে হওয়ার কোনো প্রশ্নই নেই, কারণ যেখানে কনজিউমার ডেন্সিটি বেশি সেখানে ডেফিনেটলি রিভার বা ক্যানাল থাকে না। অতএব রিভার বা ক্যানাল যেখানে থাকবে সেখানেই আমার সাইট সিলেক্ট করতে হবে। অতএব লোড সেন্টারের থেকে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টের লোকেশন সাধারণভাবে অনেক ডিস্টেন্সে হয়, দূরে হয়। কিন্তু এই পাওয়ার প্ল্যান্ট যেখানেই তৈরি করা হোক না কেন সেখানেই যাতে গাড়ি ঘোড়া মানুষজন যাতায়াত করতে পারে, তার ট্রান্সপোর্টেশন ফ্যাসিলিটিস সেটা যাতে থাকে সেটার দিকে লক্ষ্য রাখতে হয়। লাস্ট অফ অল যেটা সেটা হচ্ছে অবভিয়াসলি হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট প্রচুর জায়গা নেয়, কারণ এখানে ম্যাক্সিমাম কনস্ট্রাকশনটা সিভিল কনস্ট্রাকশন। ড্যাম ক্রিয়েট করতে হয়, আলাদাভাবে রিজার্ভার ক্রিয়েট করতে হয়, পাইপ লাইন নিয়ে যেতে হয়। সুতরাং সেই সমস্ত কারণে একটা হিউজ অ্যামাউন্ট অফ ল্যান্ড রিকোয়ার্ড। সেই ল্যান্ডটাকে যদি তুমি না পাও, অর্থাৎ অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ ল্যান্ড যদি না পাওয়া যায় তুমি যে ক্যাপাসিটির পাওয়ার প্ল্যান্ট তৈরি করতে চাইছো, তাহলে সেখানে কিন্তু সাইট সিলেক্ট করা যাবে না। সো এই পয়েন্টগুলো আমাদের সাইট সিলেকশনের ক্ষেত্রে মাথায় রাখতে হয়। নেক্সট হচ্ছে অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ। অ্যাডভান্টেজ বলতে গেলে যেগুলো বলা যায়, প্রথম হচ্ছে নো ফুয়েল ইজ রিকোয়ার্ড, মানে ফসিল ফুয়েল এখানে লাগে না, এখানে মেইন ইনগ্রেডিয়েন্ট হচ্ছে জল। এবং যেহেতু ফসিল ফুয়েল লাগে না, অতএব তার জন্য যে কস্টিং বা তাকে মাইন্স থেকে এক্সট্রাক্ট করা বা নিয়ে আসা, পলিউশন পয়েন্ট অফ ভিউ থেকেও যে ডিসঅ্যাডভান্টেজ, সেইগুলো এখানে কোনোটাই আসে না। অতএব পুরোটাই এখানে অ্যাডভান্টেজ। নেক্সট হচ্ছে নিট অ্যান্ড ক্লিন সোর্স অফ এনার্জি। এক্ষুনি যেটা বললাম, যেহেতু জল ইউজ করা হয়, কোনো বার্নিংয়ের প্রশ্ন নেই, কোনো ফ্লু গ্যাস এটসেট্রা এগুলো বা ডাস্ট এটসেট্রা এগুলো কোনো প্রশ্ন নেই। অতএব এখানে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট থেকে আমরা যখন ইলেকট্রিসিটি প্রোডাকশন করি সেটা ডেফিনেটলি নিট অ্যান্ড ক্লিন। অতএব এটাকে আমি নিট অ্যান্ড ক্লিন সোর্স অফ এনার্জি হিসাবে বলতে পারি। রানিং চার্জ, যেখানে যেহেতু জল ন্যাচারাল ওয়েতে আমরা পাই, আলাদা করে কোনো মেইন মাইন্স এক্সট্রাক্ট করে আমাকে পেতে হয় না, বা নিউক্লিয়ার ফুয়েলের যেরকম সেখানেও মাইন্স থেকে আমাদের নিউক্লিয়ার ফুয়েলকে এক্সট্রাক্ট করতে হয় বা ট্রান্সপোর্ট করে নিয়ে আসতে হয়। সুতরাং তাদেরকে ইউজ করে আমার ইলেকট্রিসিটি প্রোডাকশন করতে হয়, এখানে সেটা নয়, এখানে জলকে ব্যবহার করে। সুতরাং সেই হিসাবে রানিং চার্জটা অপেক্ষাকৃত কম হয়। লেস মেনটেনেন্স, কারণ এখানে এরপরে দেখতে পাবে পরবর্তী স্লাইডগুলোতে যে এখানে টোটাল যে কম্পোনেন্টস আছে পাওয়ার প্ল্যান্টের, সেই কম্পোনেন্টসের নাম্বার অনেক কম ইন কম্পারিজন টু আদার পাওয়ার প্ল্যান্টস। সুতরাং এখানে মেনটেনেন্সও অপেক্ষাকৃত কম। আর সার্ভস আদার পারপাসেস টু সাচ অ্যাজ ইরিগেশন, অর্থাৎ তুমি ড্যাম তৈরি করে তুমি ইলেকট্রিসিটি প্রোডাকশন শুধু করবে না, তুমি ইরিগেশন পারপাসেও সেটাকে ইউটিলাইজ করতে পারো। সো দ্যাট ইজ অ্যানাদার অ্যাডভান্টেজ। এখানে একটা কথা বলে রাখি, যে রানিং চার্জের কথা বলা আছে, যে কোনো পাওয়ার প্ল্যান্ট বা যে কোনো ইকোনমিক্সের জায়গা থেকে যদি বলতে হয়, রানিং চার্জের সঙ্গে সঙ্গে আর একটা জিনিস আছে যেটাকে ফিক্সড চার্জ বলি বা কনস্ট্যান্ট চার্জ বলি। এই দুটো মিলিয়ে টোটাল কস্টিংটা হয় এবং তার উপর আমাদের ইলেকট্রিসিটি ট্যারিফটাকে ঠিক করতে হয়। দেখা যায় যে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টে এই দুটো মিলিয়ে যে কস্টিংটা হয় সেটা আমাদের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে যে কস্টিং হয় তার 50%, আমাদের থার্মাল পাওয়ার প্ল্যান্টে যেটা হয় তার 30%, আমাদের অন্যান্য ন্যাচারাল গ্যাস থেকে যে পাওয়ার প্রোডাকশন করা হয় তারও ওই রকম 40%-এর কাছাকাছি হয়। অতএব এটা টোটাল কস্টিং কিন্তু যদি দেখতে যাওয়া যায় হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টে, সেটা অন্যান্য পাওয়ার প্ল্যান্টে কম্প্যারিজনে চিপার। নেক্সট হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। ডিসঅ্যাডভান্টেজে যেটা বলা হয়েছে, ভেরি হাই ক্যাপিটাল কস্ট ডিউ টু কনস্ট্রাকশন অফ ড্যাম। বুঝতেই পারছো, হাই কস্ট অফ ট্রান্সমিশন, যেহেতু এটা লোড সেন্টার থেকে অনেক দূরে থাকে, সুতরাং ট্রান্সমিশন বা ডিস্ট্রিবিউশন, অর্থাৎ টাওয়ার ইরেকশন করা, ট্রান্সমিশন লাইন টেনে নিয়ে যাওয়া, তার জন্য প্রচুর খরচা এখানে এক্সট্রা আসে,
যেটা বিয়ার করতেই হয়, কিছু করণীয় নেই। তারপরে হচ্ছে মেইনলি ডিপেন্ডস অন রেইনফল অ্যান্ড স্নো মেল্ট, মানে ন্যাচারাল সোর্সে যেহেতু আমি জলটা পাই, অর্থাৎ জলের জন্য আমার নেচারের দিকে তাকিয়ে থাকতে হয়, সুতরাং বৃষ্টি বা সিজনাল ভেরিয়েশনস সেটা কিন্তু এখানে অ্যাফেক্ট করে। রিমোটলি লোকেটেড অলরেডি তোমাদের ডিসকাস করা হয়েছে, বলা হয়েছে। আর একটা হচ্ছে জেস্টেশন পিরিয়ড ইজ ভেরি লার্জ, মানে এটা তোমার যবে তুমি তৈরি করবে বা প্ল্যান করলে যে পাওয়ার প্ল্যান্টটা তৈরি করতে হবে এত মেগাওয়াটের পাওয়ার প্ল্যান্ট, সেই প্ল্যানিং স্টেজ থেকে আলটিমেটলি যখন কমিশনিং, তার মধ্যেকার যে সময়টা, এই সময় ব্যবধানটা অনেক বেশি হয়, কারণ এখানে প্রচুর কাজ যেটা হচ্ছে সিভিল বেসড, সুতরাং তোমার সময়টা অনেক বেশি লাগে। সো দ্যাট ইজ, দিজ আর দ্য ডিসঅ্যাডভান্টেজেস। নেক্সট হচ্ছে টাইপস অফ হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট বা হাইড্রো পাওয়ার প্ল্যান্টস। এই টাইপসের জায়গায় বলতে গেলে যেটা বলতে হয় যে টাইপস আমরা অনেকভাবে, মানে অনেক কিছুর উপর বেস করে আমরা ক্লাসিফিকেশনস বা টাইপস অফ হাইড্রো প্ল্যান্টকে ডেসক্রাইব করি। ফার্স্ট অফ অল আমি এখানে যেটাতে এসছি সেটা হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য অ্যাভেলেবিলিটি অফ ওয়াটার হেড অফ হাইড্রো পাওয়ার প্ল্যান্টস। সেই ওয়াটার হেডের বেসিসে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টকে তিনটে ক্লাসে ক্লাসিফাই করা যায়। একটা হচ্ছে লো হেড, যেখানে 30 মিটার্সের নিচে হয় হেড; মিডিয়াম হেড অ্যাবাভ 30 মিটার্স বাট লেস দ্যান 300 মিটার্স; আর একটা হচ্ছে পরের স্লাইডে আসছি, সেখানে হচ্ছে লার্জ হেড বা হাই হেড, যেটা হচ্ছে অ্যাবাভ 300 মিটার্স। যদিও এখানে বলে রাখা ভালো, এই যে বিলো 30 মিটার্স বা বিটুইন 30 টু 300 বা অ্যাবাভ 300, এটা কিন্তু কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল না। এটা একটু এদিক ওদিক হতে পারে বা চেঞ্জ হতে পারে। মোর অর লেস এটা একটা আইডিয়া দেওয়ার জন্য যে কীরকম হয় লো হেড বা মিডিয়াম হেড বা হাই হেড, সেটা আইডিয়া দেওয়ার জন্য এটা মেনশন করা হয়েছে, আর কিছুই না। নেক্সট যেটা মনে রাখা দরকার, এই ধরনের পাওয়ার প্ল্যান্টে যখন লো হেড পাওয়ার প্ল্যান্ট, তখন কী ধরনের টারবাইন, কারণ ওয়াটার টারবাইনের অনেক রকম টাইপস আছে, এখানে ইম্পালস এবং রিয়াকশান দুটো টাইপ অফ টারবাইন ইউজ করা হয়, এবং অ্যাকর্ডিং টু দ্য হেড আমরা এক এক ধরনের টারবাইন ব্যবহার করে থাকি। যেমন লো হেড পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রে আমরা প্রপেলার আর ক্যাপলান টারবাইনস ইউজ করি, এবং এখানে তোমার একটা পার্টিকুলার আউটপুটের জন্য লার্জ কোয়ান্টিটি অফ ওয়াটারের দরকার হয়, এবং যেহেতু হেডটা খুব কম অথচ জলের পরিমাণ বেশি দরকার, সুতরাং যে পাইপের মধ্যে দিয়ে জলটাকে নিয়ে আসতে হবে সেই পাইপের ডায়ামিটারটা বেশি হতে হবে, এইগুলো খেয়াল রাখতে হবে। এবং সেগুলো করতে গেলে আলটিমেটলি এর যে টোটাল স্ট্রাকচার, তার সেটার খরচাটা অনেক বেশি পড়ে। সো স্ট্রাকচার অফ সাচ প্ল্যান্টস ইজ এক্সপেন্সিভ। আর যে জেনারেটর এখানে আমরা ইউজ করে থাকি, অবভিয়াসলি অল্টারনেটর, স্যালিয়েন্ট পোল অল্টারনেটর আমরা ইউজ করি। এই ধরনের লো হেড পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রে সেই জেনারেটরের স্পিড কম হয় এবং ডায়ামিটার অনেক বড় হয়। স্যালিয়েন্ট পোল জেনারেটরের ডায়ামিটার কনভেনশনালি বড় হয়, এবং স্যালিয়েন্ট পোল জেনারেটর লো স্পিড, তার মানে নাম্বার অফ পোল সেখানে অনেক বেশি রাখা হয়। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে মিডিয়াম হেড, যেটা বিটুইন 30 টু 300। এই ধরনের পাওয়ার প্ল্যান্টে আলাদা করে একটা রিজার্ভার তৈরি করা হয়, যেটাকে আমরা অনেক সময় পন্ডেজ বলি। পন্ডেজ মানে হচ্ছে এটা ডেইলি বা ভেরিয়েশন অফ লোডের জন্য আমরা যেখানে জলটাকে স্টোর করি, সেই ধরনের একটা রিজার্ভার, যাকে বলা হয় 4 বে। সেটা এই মিডিয়াম হেড হাই পাওয়ার প্ল্যান্টে, হাইডাল পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রে ইউজ করতে হয়, যেটা লো হেডে থাকে না। আর সেই 4 বে থেকে পাইপলাইনের মাধ্যমে, যেটাকে আমরা পেনস্টক বলি, তার মাধ্যমে আলটিমেটলি জল নিয়ে গিয়ে তোমার টারবাইন হাউসে গিয়ে টারবাইন ঘোরানো হয়। আর এখানে যে টারবাইন আমরা ব্যবহার করে থাকি সেই টারবাইন হচ্ছে হরাইজন্টাল শ্যাফট ফ্রান্সিস টারবাইন, এটাও মাথায় রাখতে হবে। নেক্সট হচ্ছে হাই হেড বা লার্জ হেড পাওয়ার প্ল্যান্টস। আমি এখানে লিখেছি হেড অ্যাবাভ 300 মিটার্স। বলা হচ্ছে if high head is available, a site may be chosen where a stream descending a steep lateral valley can be dammed. Dammed means হচ্ছে ড্যাম তৈরি করে
যাতে স্ট্রিপ খুব সহজে জলের ফ্লোটাকে, অর্থাৎ হাই হেড ক্রিয়েট করে আমি জলের ফ্লোটাকে ইউটিলাইজ করতে পারি, পোটেনশিয়াল এনার্জিটাকে কাইনেটিক এনার্জিতে কনভার্ট করতে পারি, সেই রকম রিজার্ভার ফর স্টোরেজ অফ ওয়াটার আমাদের তৈরি করতে হয়। এ প্রেশার টানেল ইজ কনস্ট্রাক্টেড বিটুইন রিজার্ভার্স টু ভালভ হাউস অ্যাট দ্য স্টার্ট অফ পেনস্টক, অর্থাৎ পেনস্টকের আগে যে পাইপ লাইন সেটাকে প্রেশার টানেল বলা হচ্ছে, সেই প্রেশার টানেল এখানে কনস্ট্রাক্ট করতে হয় হাই হেড বা লার্জ হেড পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রে। টু ক্যারি ওয়াটার ফ্রম রিজার্ভার টু ভালভ হাউস, পেনস্টকস আর অফ লার্জ লেন্থ অ্যান্ড কম্পারেটিভলি স্মল ক্রস সেকশনস। ওখানে যেটা লার্জ স্মল হেডের ক্ষেত্রে যেখানে ছিল তোমার ক্রস সেকশনাল এরিয়া অনেক বেশি বা বড় করার দরকার ছিল এবং লেন্থ কম ছিল, এখানে কিন্তু লেন্থ বেশি হবে কিন্তু ক্রস সেকশন কম হবে। আর একটা কথা মনে রাখতে হবে, যেটা আগের দুটো অর্থাৎ লো হেড বা মিডিয়াম হেডের ক্ষেত্রে ছিল না, এখানে একটা টেম্পোরারি রিজার্ভার যার নাম হচ্ছে সার্চ ট্যাঙ্ক, সেটাকে তৈরি করতে হয়। সেই সার্চ ট্যাঙ্কের কাজ হচ্ছে যদি হঠাৎ করে কোনো কারণে তোমার ধরো টারবাইনের বা অল্টারনেটারের ওই সাইডে কোনো অল্টারনেটার ইলেকট্রিক্যাল ফেলিওর বা টারবাইনে কোনো মেকানিক্যাল ফেলিওর হয়েছে, সেই কারণে তোমার টারবাইনকে আর ঘোরানো যাচ্ছে না, তখন টারবাইনের ওখানে ওটাকে ব্লক করে, ভালভের সাহায্যে ব্লক করে জলটাকে আটকে দিতে হয়। এই রকম ধরনের যদি ঘটনা ঘটে পাইপ লাইনের উপরে অর্থাৎ পেনস্টকের উপর ল্যাটারাল ওয়াটার প্রেশার বা যেটা হ্যামারিং ক্রিয়েট করে, সেই হ্যামারিং থেকে বা ল্যাটারাল ওয়াটার প্রেশারের জন্য পেনস্টকটা যাতে বার্স্ট না করে যায়, সেটাকে প্রিভেন্ট করবার জন্য এই সার্চ ট্যাঙ্কটাকে আমরা ক্রিয়েট করি, যেখানে জলটাকে টেম্পোরারিলি এইরকম সিচুয়েশানে আমরা জলটাকে স্টোর করতে পারি, আবার যখন নর্মালাইজ হয়ে যায় সেই জলটাকে ইউটিলাইজ করে আমরা পাওয়ার প্রোডাকশন করতে পারি। এক্ষেত্রে যে টারবাইন ইউজ করা হয় তাদের বলা হয় পেল্টন হুইলস টারবাইন, সুতরাং সেটাও এখানে মেনশন করা হয়েছে। আর জেনারেটর কম্পারেটিভলি অন্যান্য হেডের যে জেনারেটর ইউজ করা হয় তার থেকে হাই স্পিড এবং স্মল ডায়ামিটার। যদিও মনে রাখতে হবে এখানেও কিন্তু আমরা স্যালিয়েন্ট পোল অল্টারনেটারই ব্যবহার করি, এদের স্পিড কখনোই 3000 আরপিএম বা ওরকম জায়গায় যায় না, এদের বিলো 3000 আরপিএম, 1500 আরপিএম বা 1000 আরপিএম এরকম স্পিড রাখা হয়, কিন্তু অন্যান্য হেডের তুলনায় এখানে স্পিড বেশি এবং ডায়ামিটার অপেক্ষাকৃত কম হয়। নেক্সট হচ্ছে নাম্বার 2, অ্যাকর্ডিং টু দ্য লোড সাপ্লাই হাইড্রোইলেকট্রিক পাওয়ার স্টেশন মে বি ক্লাসিফাইড ইনটু। এবার হচ্ছে লোড সাপ্লাই করার রেসপেক্টে আমি হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টকে দুটো ক্লাসে ক্লাসিফাই করতে পারি, একটা হচ্ছে বেস লোড প্ল্যান্টস, একটা হচ্ছে পিক লোড প্ল্যান্টস। তোমরা তোমাদের লোড কার্ভ যখন স্টাডি করেছো, সেখানে লোড কার্ভে স্টাডি করতে গিয়ে দেখেছো যে থ্রু আউট এ পার্টিকুলার ডে বা থ্রু আউট এ পার্টিকুলার মান্থ বা থ্রু আউট এ পার্টিকুলার ইয়ার একটা লোড থাকে, যে লোডটা থ্রু আউট দ্য ডে বা থ্রু আউট দ্য মান্থ বা থ্রু আউট দ্য ইয়ার মেনটেন করা হয়, যেটাকে আমরা বলে থাকি হচ্ছে বেস লোড। আর কিছু কিছু জায়গা থাকে যেখানে খুব অল্প সময়ের জন্য তোমার লোডটা বেড়ে যায়, সেই লোডটাকে আমাকে ক্যাটার করতে হয়, অর্থাৎ আমাদের ডিমান্ড বেড়ে যায়, সেই অনুযায়ী আমাদের জেনারেশনটাকে বাড়াতে হয়। তখন সেই ধরনের লোডের ক্ষেত্রে যে প্ল্যান্ট অর্থাৎ পাওয়ার প্ল্যান্ট অ্যাক্টিভেটেড হয় তাদের আমরা বলি পিক লোড প্ল্যান্টস। আর যখন ওই বেস লোডের ক্ষেত্রে বেস লোড তোমার তার ক্ষেত্রে অর্থাৎ সেটাকে মিট করবার জন্য মিট আপ করবার জন্য যখন পাওয়ার প্ল্যান্ট কাজ করে তাদের আমরা বলি বেস লোড পাওয়ার প্ল্যান্টস। দ্য হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট এরকম বেস লোড এবং অ্যাজ ওয়েল অ্যাজ পিক লোড দুটোর ক্ষেত্রেই কাজ করে, কখনো কখনো বেস লোড কখনো কখনো পিক লোড, সেটাই এখানে মেনশন করা আছে যে such plants are usually of large capacity run off river plants without pondage and reservoir plants are used for base load plants. আর একটা কথা মনে রাখতে হবে যে লোড ফ্যাক্টর of such kind of plants হাই হয়। লোড ফ্যাক্টর মানে হচ্ছে অ্যাভারেজ লোড বাই ম্যাক্সিমাম লোড, এই রেশিওটা হচ্ছে লোড ফ্যাক্টর, এটা হাই হয়। তার মানে তোমার যে ম্যাক্সিমাম অ্যাভেলেবল লোড তার বেশিরভাগটাই তুমি ব্যবহার করতে পারো, সেটাই অ্যাভারেজ লোড, অর্থাৎ অ্যাভারেজ লোড আর ম্যাক্সিমাম লোড প্রায় কাছাকাছি থাকে।
কিন্তু পিক লোড পাওয়ার প্ল্যান্টসের ক্ষেত্রে আমাদের লোড ফ্যাক্টর অপেক্ষাকৃত কম হয়, কারণ এটা পিক লোড যেহেতু খুব অল্প সময়ের জন্য এই লোডটাকে আমার দিতে হয়, অর্থাৎ আমার ডিমান্ড সিস্টেমে যখন খুব বেড়ে গেছে খুব অল্প সময়ের জন্য, তখন আমরা এই পাওয়ার প্ল্যান্টগুলোকে আমরা অ্যাক্টিভেটেড করি বা কাজে লাগাই। সুতরাং অবভিয়াসলি এর লোড ফ্যাক্টর বেশি কখনো হতে পারে না। সুতরাং এই দুটো ক্লাসে অ্যাকর্ডিং টু দ্য লোড আমরা হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টকে ক্লাসিফাই করে থাকি। নেক্সট হচ্ছে বেসড অন ইনস্টল ক্যাপাসিটি। এটার রেসপেক্টে লার্জ হাইড্রো, মিডিয়াম হাইড্রো, স্মল হাইড্রো, মিনি হাইড্রো, মাইক্রো হাইড্রো এবং পিকো হাইড্রো, এবং এর পাশে এই টেবিলটায় বা চার্টে বলা আছে যে কখন আমি লার্জ হাইড্রো বলছি, অর্থাৎ 100 মেগাওয়াটের বেশি, এবং যেগুলো আমাদের নর্মাল গ্রিড অর্থাৎ রিজিওনাল গ্রিড হতে পারে, স্টেট গ্রিড হতে পারে, হ্যাঁ, বা ন্যাশনাল গ্রিড হতে পারে, সেই সব জায়গায় পাওয়ার ফিট করবার জন্য যে পাওয়ার প্ল্যান্ট, হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট, তাদের আমরা বলি লার্জ হাইড্রো। আর যখন 15 থেকে 100, 15 to 100 মেগাওয়াট, এরাও গ্রিডে ফিট করছে, কিন্তু এই গ্রিড হচ্ছে স্মল গ্রিড, মানে স্টেট ওয়াইজ গ্রিড, লোকালাইজড, তখন তাদের আমরা বলছি হচ্ছে মিডিয়াম হাইড্রো। 1 to 15 তখন তাদের আমরা বলছি স্মল হাইড্রো। 100 কিলোওয়াট থেকে 1 মেগাওয়াট তাদের আমরা বলছি মিনি। 5 কিলোওয়াট টু 100 কিলোওয়াট মাইক্রো। এরা হচ্ছে ইউজুয়ালি প্রোভাইডস পাওয়ার ফর এ স্মল কমিউনিটি অর রুরাল ইন্ডাস্ট্রি ইন রিমোট এরিয়াস অ্যাওয়ে ফ্রম দ্য গ্রিড, অর্থাৎ গ্রিডকে ইউটিলাইজ না করে জাস্ট একটা রিমোট লোকালিটিতে, কোনো রুরাল গ্রাম্য জায়গায় সেখানে ইন্ডাস্ট্রি হয়েছে, তাদেরকে পাওয়ার সাপ্লাই করবার জন্য আমরা এই ধরনের হাইড্রো প্রজেক্ট তৈরি করতে পারি। আর একটা হচ্ছে পিকো হাইড্রো, যেটা হচ্ছে ফিউ 100 ওয়াটস থেকে 5 কিলোওয়াট, মানে রেঞ্জটা হচ্ছে ওয়াট থেকে 5 কিলোওয়াট, তাদের আমরা বলছি হচ্ছে পিকো হাইড্রো। অর্থাৎ অ্যাকর্ডিং টু দ্য ইনস্টল ক্যাপাসিটি তাদেরকে আমরা ক্লাসিফাই করি হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টে কে এই 6টা ক্লাসে: লার্জ হাইড্রো, মিডিয়াম হাইড্রো, স্মল হাইড্রো, মিনি হাইড্রো, মাইক্রো হাইড্রো, পিকো হাইড্রো। সো এটা আর একটা ক্লাসিফিকেশানের আর একটা ওয়ে। এরপরে যেটা আছে অ্যাকর্ডিং টু দ্য অ্যাভেলেবিলিটি অফ ওয়াটার, নাম্বার 4। এখানে আমরা হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টকে 3টে ক্লাসে ক্লাসিফাই করি। একটা হচ্ছে রান অফ রিভার, একটা হচ্ছে স্টোরেজ হাইড্রো পাওয়ার, একটা হচ্ছে পাম্প স্টোরেজ। রান অফ রিভার সাধারণভাবে যেখানে জল স্টোর করবার কোনো ফেসিলিটিস থাকে না, যদিও বা স্টোর করার ফেসিলিটিস রাখতে হয়, সেটা খুব টেম্পোরারিলি, খুব, যাকে আমরা পন্ডেজ বলি, অর্থাৎ ডেইলি ভেরিয়েশন হবে, কোনো পার্মানেন্ট অনেক দিনের জন্য রেখে দেওয়া স্টোরেজ ফ্যাসিলিটিস থাকবে না। সেই রকম সেই জলটাকে জাস্ট আমরা স্টোর করলাম, সাথে সাথে আমরা তাকে ইউজ করব, যাদের আমরা বলছি হচ্ছে রান অফ হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট। সুতরাং যেখানে বেসিক্যালি কোনো স্টোরেজ ফ্যাসিলিটিস থাকবে না, যদি থাকেও খুব স্মল স্টোরেজ ফ্যাসিলিটি, যাদের আমরা বলবো হচ্ছে পন্ডেজ, তাদের আমরা বলছি হচ্ছে রান অফ রিভার টাইপ হাইড্রো পাওয়ার প্ল্যান্ট। অনেক সময় যেটা হয় যে পাহাড়ের গা বেয়ে যখন ওয়াটার ফলস, মানে যাদের আমরা বাংলায় জলপ্রপাত বলি, সেই ওয়াটার ফলস, তার থেকে যে জলটা গড়িয়ে পড়ে, সেই জলটাকে ইউটিলাইজ করে আমরা ইলেকট্রিসিটি প্রডিউস করতে পারি, তাদেরও আমরা রান অফ হাইড্রো পাওয়ার বলে বলতে পারি। এরপরে যেটা স্টোরেজ, স্টোরেজ মানে যেখানে ড্যাম ক্রিয়েট করতে হয়, কোনো নদীর অ্যাক্রসে, রিভারের অ্যাক্রসে ড্যাম ক্রিয়েট করে লার্জ বা হাই হেড ক্রিয়েট করা হয়, ক্রিয়েট করে সেই জলটাকে অ্যাকর্ডিং টু রিকোয়ারমেন্ট আমরা ইউটিলাইজ করে পাওয়ার প্রোডাকশান করছি। এবং এখানে অবশ্যই তোমার অ্যাকর্ডিং টু দ্য রিকোয়ারমেন্ট, কারণ তুমি কোনো সময় দরকার নেই, তখন তোমাকে হয়তো জলটাকে তোমার ইউটিলাইজ করতে হচ্ছে না, তোমার যেহেতু রিজার্ভার ক্যাপাসিটি অনেক বেশি, সুতরাং তুমি সেই রিজার্ভারে রেখে দিচ্ছ, কোনো অসুবিধা নেই। অর্থাৎ সিজনাল ভেরিয়েশনস এটসেট্রা, এগুলোর জন্য সাধারণভাবে, নট দ্যাট যে ডেইলি ভেরিয়েশনস অফ লোডের জন্য এই ধরনের হাইড্রো পাওয়ার, এটা হচ্ছে সিজনাল, অর্থাৎ যেখানে ড্যাম ক্রিয়েশনের ব্যাপার আছে, নট দ্যাট পন্ডেজ, স্টোরেজ মানে হিউজ অ্যামাউন্ট অফ ওয়াটার স্টোর করে রাখার ব্যবস্থা থাকবে, তাদেরই আমরা বলি হচ্ছে স্টোরেজ হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট বা স্টোরেজ হাইড্রো পাওয়ার।
এরপরে যেটা হচ্ছে পাম্প স্টোরেজ, আমাদের ওয়েস্ট বেঙ্গলে অযোধ্যা পাহাড় পুরুলিয়াতে, এখানে এই ধরনের একটা পাওয়ার প্ল্যান্ট তৈরি করা হয়েছে। এই পাওয়ার প্ল্যান্টের বিশেষত্ব হচ্ছে নর্মালি স্টোরেজ বলো বা রান অফ বলো, এই সমস্ত হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রে জলটা টারবাইনে তোমার টারবাইন ব্লেডে স্ট্রাইক করার পরে, টারবাইন ঘোরানোর পরে সেই জলটাকে আমরা ড্রেন আউট হতে দিই থ্রু ড্রাফট টিউব এবং টেল রেস। তার মধ্যে দিয়ে আমরা জলটাকে জাস্ট ফ্লো করতে দিই এবং সেই জলটাকে আমরা ইউটিলাইজ করি, অনেক সময় ইরিগেশন পারপাসে ইউটিলাইজ করি এটসেট্রা। কিন্তু আমরা জলটাকে রিইউজ করতে পারি না, জলটা জাস্ট আমাদের ছেড়ে দিতে হয়। পাম্প স্টোরেজে যেটা হয়, পাম্প স্টোরেজে হচ্ছে জলটাকে ছেড়ে না দিয়ে টারবাইন থেকে জলটা যখন বেরিয়ে আসছে ড্রাফট টিউব বা টেল রেস, ওই টেল রেসে পরে ওখানে একটা লোয়ার রিজার্ভার তৈরি করতে হয়। সেই রিজার্ভারে জলটাকে স্টোর করে রাত্রিবেলার দিকে, নাইটে যখন ডিমান্ড ফল করে যায়, আমরা যেটাকে বলি অফ পিক আওয়ার্স, অর্থাৎ যখন আমাদের পিক আওয়ার নয়, যখন লোডটা কমে গেছে, ডিমান্ড ফল করে গেছে, তখন পাম্প চালিয়ে আমি ওই পাওয়ার প্ল্যান্টেরই কিছু ইলেকট্রিসিটিকে ইউটিলাইজ করে পাম্প চালিয়ে সেই লোয়ার রিজার্ভারের জলটাকে আবার আপার রিজার্ভার বা ফোর বেতে তুলে রাখা হয়। পরের দিন যখন আমার ডিমান্ড বাড়ে, অর্থাৎ ইলেকট্রিসিটি প্রোডাকশন বেশি করতে হয়, তখন সেই ফোর বে থেকে জলটাকে আমরা রিইউজ করে পাওয়ার প্রোডাকশন করে থাকি। সো দ্যাট ইজ দ্য স্কিম হুইচ ইজ নোন অ্যাজ পাম্প স্টোরেজ হাইড্রো পাওয়ার স্কিম। সো অ্যাকর্ডিং টু দ্য অ্যাভেলেবিলিটি অফ ওয়াটার আমরা এই তিনটে ক্লাসে ক্লাসিফাই করতে পারি হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টকে। সুতরাং এতগুলো বিভিন্ন পদ্ধতি আছে যার যার উপর নির্ভর করে আমরা হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টকে ক্লাসিফাই করি। এরপরে হচ্ছে ওয়ার্কিং প্রিন্সিপাল হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট। এটা মোটামুটিভাবে জাস্ট একটা ফিজিক্স বা সায়েন্স বিহাইন্ড দিস, সেটাই এখানে ডেসক্রাইব করা হয়েছে। যেটা লেখা আছে, ইন হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টস দ্য পোটেনশিয়াল এনার্জি অফ ওয়াটার ডিউ টু ইটস হাই লোকেশন is converted into electrical energy. The total power generation capacity of the hydroelectric power plants depends on the head of water and volume of water flowing towards the water turbine. The water flowing in the reservoir possesses two types of energy hobe. Number one, the kinetic energy due to flow of water, and number two, potential energy due to the height of the water. In hydroelectric power, potential energy as well as kinetic energy of water is utilized to generate electricity. আমি আগে অলরেডি এগুলো সব বলেছি, ডিসকাস করেছি। The formula for total power that can be generated from water in a hydroelectric power plant due to its height is given by P is equal to Q multiplied by H multiplied by G. P is the power produced in watt, Q is the rate of flow of water in cubic meter per second, and H is the height of water which is measured in meter. It is also called head of water, and G, which is known as acceleration due to gravity or gravitational constant, that is 9.81 meter per second square. So this is the formula which is used to calculate the potential energy, or the power production from a hydroelectric power plant. The formula clearly shows that the total power that can be generated from the hydroelectric power plant depends on two major factors. A, the flow rate of water or volume of flow of water, and B, height of head of water. It is clear, more the volume of water and more the head of water, more is the power production in the hydroelectric power plant. To obtain the high head of water, the reservoir of water should be as high as possible and power generation unit should be as low as possible. মানে power generation unit বা টারবাইন হাউস সেটাকে যতটা নিচে করা সম্ভব করতে হবে, আর ওখানে ড্যাম যতটা অল্টিটিউড ওয়াটার হেডকে বা ওয়াটার লেভেলে দিতে পারবে, ওয়াটার হেড ক্রিয়েট করা ততটা করতে হবে।
So usually the power generation unit is constructed at levels lower than ground level so as to get maximum head of water. এখানে আমি লেআউট জাস্ট দেওয়ার চেষ্টা করেছি হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টের, এবং এই লেআউটের মধ্যে প্রত্যেকটা জায়গায় তাদের লেবেলিং করে দেওয়া আছে। দেখতে পাচ্ছ প্রথমে রিজার্ভার ওখানে ক্যাচমেন্ট এরিয়া বলে একটা কথা বলা আছে। ক্যাচমেন্ট এরিয়া মানে তুমি যে রিজার্ভারে জলটাকে স্টোর করেছো সেই রিজার্ভারের যে টোটাল এরিয়া, যে এরিয়া জুড়ে জলটা স্টোর হয়েছে, অর্থাৎ ক্যাচমেন্ট মানে যেখানে ধারণ করে রাখা হয়েছে জলটাকে, সেই ধারণ করে রাখার যে এরিয়া, সেই এরিয়াটাকে আমরা বলছি হচ্ছে ক্যাচমেন্ট এরিয়া। তারপরে দেখতে পাচ্ছ এখানে ড্যাম, দেন ড্যামের পরে হচ্ছে গেট, যদিও গেট কথাটা অনেক উপরে লেখা আছে, ব্লকটা দেওয়া আছে গেট। অ্যাকচুয়ালি ড্যামের পরে যেটা থাকে সেটা হচ্ছে ট্র্যাশ র্যাক। ট্র্যাশ র্যাক বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে এক ধরনের গেট, যাতে তোমার যে নর্মাল বা রিভার থেকে যে জলটা ফ্লো হয়ে আসে, ড্যামের তোমার লক গেট খুলে দেওয়ার পরে যে জলটা ফ্লো হয়ে আসে, গেট বলতে লক গেট, তারপরে আমি ট্র্যাশ র্যাকের কথা বলছি। ওই গেট বা লক গেট খুলে দেওয়ার পরে যে জলটা আসছে, সে জলটার মধ্যে অনেক ডেব্রিজ বা ময়লা থাকে। সেই ময়লাগুলোকে অ্যারেস্ট করে রাখবার জন্য আমরা ওখানে জাস্ট একটা নেট টাইপের জাস্ট একটা তোমার কি বলে হিন্ডারেন্স ক্রিয়েট করা হয়, যার নাম হচ্ছে ট্র্যাশ র্যাক। এই ট্র্যাশ র্যাকের পরে যেটা তারপরে থাকে হচ্ছে ভাল্ব, যে ভাল্বটাও এখানে লেবেলে দেখানো হয়নি বা এখানে লেআউটে দেখানো হয়নি ভাল্ব। তারপরে যেটা থাকে সেটা প্রেশার টানেল, প্রেশার টানেলের পরে সার্চ ট্যাঙ্ক, দেন পেন স্টক। প্রেশার টানেল বা পেন স্টক এগুলো বেসিক্যালি পাইপলাইন্স। তারপরে হচ্ছে টারবাইন হাউসে ঢোকার আগে ইনলেট ভাল্ব, দেন টারবাইন থেকে কাজ করবার পরে জলটাকে বের করে নিয়ে ড্রাফট টিউবের সাহায্যে জলটাকে বের করে নিয়ে এসে যেখানে ছেড়ে দেওয়া হয় সেটা হচ্ছে টেল রেস। এখানে ট্যাঙ্ক রেস লেখা রয়েছে, এটা স্পেলিংটা ভুল, এটা টেইল রেস হবে, TAIL, টেইল রেস হবে। সো এটা কারেকশন করে নেবে। আর উপরে যেটা দেখানো আছে টারবাইনের সঙ্গে অল্টারনেটর বা জেনারেটরের সঙ্গে অবভিয়াসলি অ্যাসোসিয়েটেড যেগুলো থাকে, জেনারেটরের রুম অর্থাৎ জেনারেটর ট্রান্সফরমার, সেখান থেকে কন্ট্রোল রুম, তার থেকে আলটিমেটলি ট্রান্সমিশন লাইন থ্রু দিয়ে আলটিমেটলি কনজিউমারের কাছে পাওয়ার থ্রো করে দেওয়া। সো এই যে লেআউটটা, এই লেআউটের মধ্যে যে জিনিসগুলো দেখানো হয়নি, যেমন 4 বে সম্বন্ধে কিছু বলা হয়নি, ট্র্যাশ র্যাক দেখানো হয়নি, যদিও আমি ট্র্যাশ র্যাকটা বললাম। তারপরে এখানে তোমার সার্চ ট্যাঙ্ক বলা হয়েছে, কিন্তু এই সার্চ ট্যাঙ্ক বা আমি যে 4 বের কথা বলছি, এগুলো সব ধরনের হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টে থাকে না। আমি অলরেডি ডিসকাস করেছি, লো হেডের ক্ষেত্রে সার্চ ট্যাঙ্ক বা তোমার 4 বে কোনোটাই থাকে না। লো হেডের ক্ষেত্রে ডাইরেক্ট তোমার রিজার্ভার থেকে জলটাকে নিয়ে এসে পেন স্টকের মাধ্যমে এনে টারবাইনে ফেলা হয় ইনলেট ভালভের থ্রু দিয়ে। টারবাইনে ওয়ার্ক করার পরে ড্রাফট টিউবের থ্রু দিয়ে টেল রেসের মধ্যে দিয়ে ওটাকে ড্রেন আউট করা হয়। আর যদি তুমি পাম্প স্টোরেজ করতে চাও তাহলে লোয়ার রিজার্ভারে জলটাকে স্টোর করে ওটাকে আবার পাম্প করে নিয়ে আসা হয় আপার রিজার্ভারে। কিন্তু যেখানে মিডিয়াম হেড বা হাই হেডের ক্ষেত্রে সার্চ ট্যাঙ্ক 4 বে দুটোই থাকে। মিডিয়াম হেডের পরের স্লাইডে দেখো, মিডিয়াম হেডের ক্ষেত্রে দেখানো হয়েছে এখানে 4 বে থাকে, এখানে কোনো তোমার সার্চ ট্যাঙ্ক থাকে না। এখানে মেন রিজার্ভার, তারপরে পন্ডেজ অর্থাৎ ডেইলি ভেরিয়েশন অফ লোডের জন্য যে রিজার্ভারটা আমরা ইউজ করি, যেটাকে বলছি হচ্ছে 4 বে। এর আগে ট্র্যাশ র্যাক থাকে, ভাল্ব থাকে, তারপরে সেই 4 বে থেকে আলটিমেটলি পেন স্টক বা পাইপলাইন তা দিয়ে টারবাইন। সো এই
ডিফারেন্সগুলো খেয়াল রাখতে হবে। তোমাকে যদি লেআউট ড্র করতে বলা হয় একটা মিডিয়াম হেড হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রে, তখন কিন্তু এইটা আঁকতে হবে। তোমাকে যদি লো হেডের ক্ষেত্রে আঁকতে হয় বলা হয়, তখন কিন্তু তার মধ্যে এই ফোরবেও থাকবে না, সার্চ ট্যাঙ্কও থাকবে না, সিম্পল রিজার্ভার, তার থেকে পেন স্টক, দেন টারবাইন, দেন ড্রাফট টিউব, দেন টেল রেস। আর যদি হাই হেড হয় তখন তোমার এর আগের যে স্লাইডটা যেটা ডেসক্রাইব করা হলো, যেখানে সার্চ ট্যাঙ্ক ছিল, তার সঙ্গে এই ফোরবে, এই দুটোকে ইনকর্পোরেট করে তোমার অবভিয়াসলি লেআউট ড্র করতে হবে। সো এটা মাথায় রাখতে হবে। এবার ডিফারেন্ট যে কম্পোনেন্টসগুলো আমার এই লেভেল বা লেআউটে দেখলে, সেইগুলো সম্বন্ধে কিছু কথা। কী কী কম্পোনেন্টস থাকে অলরেডি যেগুলো দেখলে, ড্যাম, স্পিলওয়ে ওখানে বলা হয়নি, আমি পরে আসছি, ওয়াটার রিজার্ভার, ফোরবে, কন্ট্রোল গেট, পেন স্টক, সার্চ ট্যাঙ্ক, ওয়াটার টারবাইন্স, জেনারেটার্স, পাওয়ার হাউস, ড্রাফট টিউব, টেইল রেস। এখানে স্পেলিংটা ঠিক করা আছে টেইল রেস, ওখানে ভুল আছে, সুতরাং এই স্পেলিংটা হবে টেইল রেস। সো দিজ আর দ্য কম্পোনেন্টস, মেইন কম্পোনেন্টস অফ হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট। সুতরাং যেগুলো লেআউটে মোরালেস ডেসক্রাইব করা হয়েছে, লেবেল করা আছে, দেখানো হয়েছে, এরপরে আমি একটু শর্টে ইন ব্রিফ ডেসক্রাইব করছি। যদিও এখানে সমস্ত কিছুই তোমার লিখে দেওয়া আছে তোমাদের সুবিধার জন্য, স্লাইডগুলোকে সেইভাবেই তৈরি করা হয়েছে যাতে তোমাদের অসুবিধা না হয়। সুতরাং তোমরা স্লাইড থেকে সবই পাবে, তা সত্ত্বেও আমি কিছু কিছু জায়গায় এক্সপ্লেন করে দিচ্ছি। ড্যাম, ড্যাম তো অলরেডি বলেছি, যেখানে আমাদের নদী থেকে, রিভার থেকে, রিভারের অ্যাক্রসে এটা ক্রিয়েট করা হয়, এটা একটা সিভিল ওয়ার্ক। জলটাকে তোমার জাস্ট রেস্ট্রিক্ট করে আমরা ওয়াটার হেড ক্রিয়েট করি। সেই ওয়াটার হেড ক্রিয়েট করার উদ্দেশ্য হচ্ছে পোটেনশিয়াল এনার্জিটাকে ম্যাক্সিমাইজ করা, যে পোটেনশিয়াল এনার্জিটাকে আলটিমেটলি কাইনেটিক এনার্জিতে কনভার্ট করে আমরা পাওয়ার প্রোডাকশন করি। সো দ্য ড্যাম ইজ কনস্ট্রাক্টেড অন এ লার্জ রিভার ইন হিলি এরিয়াস to ensure sufficient water storage at height. The dam forms a large reservoir behind it. The function of dam is to increase the height of water level. যে কথাগুলো আমি বললাম জাস্ট সেই কথাগুলোই এখানে লেখা আছে, আর কিছু না। এই যে স্পিলওয়ে, যেটা আমি লেভেল তোমরা লেআউটের সময় দেখোনি, এখানে আমি লিখেছি বা মেনশন করছি। স্পিলওয়ে ব্যাপারটা হচ্ছে, ড্যামে যদি ওয়াটার হেড অ্যালাউয়েবল যেটা থাকার কথা সেই পর্যন্ত থাকার পরেও যদি ওয়াটার হেড খুব বেড়ে যায়, তাহলে কি হয়, আলটিমেটলি হেড অফ দ্য ওয়াটার যদি তার থেকে বেড়ে যায়, আলটিমেটলি ড্যামের তলায়, কারণ পি ইজ ইকুয়াল টু এইচ রো জি। পি বলতে এখানে আমি প্রেশার বলছি, নট দ্যাট পাওয়ার। পি বলতে প্রেশার। প্রেশার ইজ ইকুয়াল টু এইচ রো ইন্টু জি। এইচ হচ্ছে হাইট অফ দ্য ওয়াটার লেভেল, রো হচ্ছে ডেন্সিটি অফ দ্য ওয়াটার, জি হচ্ছে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। এই ফর্মুলার সঙ্গে আমার যে অলরেডি ফর্মুলাটা যেটা দেওয়া হয়েছে সেটাকে গুলিয়ে ফেলো না, সেটা হচ্ছে পাওয়ার প্রোডাকশান। সেখানে কিন্তু হেড ছিল, ভলিউম অফ দ্য ওয়াটার ফ্লো ছিল এবং জি ছিল। আর এটা হচ্ছে আমি প্রেশারের কথা বলছি। কেন বলছি, তার কারণ হচ্ছে ওয়াটার হেড যদি খুব বেড়ে যায়, অর্থাৎ হাইটটা যদি খুব বেড়ে যায়, তাহলে তোমার প্রেশার অফ দ্য ওয়াটার বেড়ে যাবে। প্রেশার অফ দ্য ওয়াটারটা বেড়ে গেলে সেটা তোমার ড্যামের যে তলদেশ, সেই তলদেশে ল্যাটারাল প্রেশার হিসাবে আসবে। এমনি নর্মালি যখন সিভিল কনস্ট্রাকশন করা হয়, ড্যামের তলাটা অনেক বেশি ওয়াইড করা হয় টু সাস্টেন দ্য লোড। কিন্তু সেটা তো অবভিয়াসলি যখন ডিজাইন করা হয়েছে যে এই পরিমাণ লোডকেও সাস্টেন করতে পারবে। এখন তুমি যদি তার থেকে বেশি হেড হয়ে যায়, জলের লেভেল যদি তার থেকে বেড়ে যায়, ওয়াটার প্রেশার যদি তার থেকে বেড়ে যায়, তখন অবভিয়াসলি তোমার বেস অফ দ্য ড্যাম সেটাকে সাস্টেন করতে পারবে না ওই ল্যাটারাল প্রেশার, তখন ড্যামটা তোমার ভেঙে যাবে, ড্যামেজ হবে। তো সেটা থেকে তোমার সেটা যাতে না হতে পারে, সেটা অ্যাভয়েড করবার জন্য যদি জল এরকম ধরনের তার যে ম্যাক্সিমাম অ্যালাউয়েবল হাইট সেটার থেকে বেশি হয়ে গেলে জলটাকে যাতে অন্য পাথে তোমার বের করে দেওয়া যায়, তার জন্য একটা পথ, সেই পথটাকে বলছি স্পিলওয়ে। স্পিল মানে হচ্ছে, আমরা যেটাকে বলি হচ্ছে বাংলা ভাষায় উপচে পড়া, অর্থাৎ স্পিলিং অফ মিল্ক। যেমন তোমরা দুধ যখন ফোটানো হয় তখন দেখবে দুধ ফোটানো তুমি যদি নজর না রাখা হয় তাহলে দুধটা উপচে পড়ে কন্টেনার থেকে।
অর্থাৎ স্পিলিং, এই কথা থেকে এখানে স্পিলওয়ে কথাটা এসছে। সুতরাং সেই একটা পথ, অর্থাৎ জলের লেভেলটা যদি খুব বেড়ে যায় সেটাকে আলাদা ডাইভার্ট করবার জন্য একটা পাথ। নেক্সট হচ্ছে ওয়াটার রিজার্ভার, অলরেডি অনেকবার ডিসকাস করেছি, ফোরবেও ডিসকাস করেছি। এখানে লেখা আছে ফোরবে সম্বন্ধে, দ্য ফাংশন অফ ফোরবে is to act as regulating reservoir, temporarily storing water when the load on the plant is reduced, and to provide water for initial increment and increasing load while water in the canal is being accelerated. In many cases, the canal itself is large enough to absorb the water flow variations. In short, forebay is naturally provided for storage of water to absorb any flow variations if exist. অর্থাৎ আমি ডেইলি লোড ভ্যারিয়েশনসের জন্য আমি ওই ড্যামের উপরে নির্ভর না করে, ড্যামের যে ওয়াটার সেই জলটাকে যদি তোমাকে কাজে লাগাতে হয় বারবার লক গেটে হাত দিতে হবে, সেখানকার ভাল্ব খুলতে বন্ধ করতে হবে। সুতরাং সেটাকে হাত না দিয়ে আলাদা একটা রিজার্ভার টেম্পোরারি, যেটা ডেইলি ভ্যারিয়েশনস অফ দ্য লোডটাকে আমরা টেক আপ করতে পারি, তার জন্য যে রিজার্ভারটা, সেই রিজার্ভারটাকে আমরা বলছি হচ্ছে ফোরবে। নেক্সট হচ্ছে কন্ট্রোল গেট, নাম থেকেই বুঝতে পারছো ওয়াটার ফ্রম দ্য রিজার্ভার ইজ অ্যালাউড টু ফ্লো থ্রু দি penstock to the turbine. The amount of water which is to be released in the penstock can be controlled by a control gate. When the control gate, ওই যে ওখানে তোমাদের টারবাইনের আগে একটা ভালভ দেখানো ছিল, সেইটাই হচ্ছে ওখানে কন্ট্রোল গেট হিসাবে অ্যাক্ট করে। সেই কন্ট্রোল গেটের কাজ হচ্ছে জাস্ট ওয়াটার ফ্লোটাকে টারবাইনে যেটা তুমি নিয়ে ফেলছো সেটাকে রেগুলেট করা। এরপরে পেনস্টক, ইট ইজ এ কাইন্ড অফ পাইপলাইন। ইট ইজ এ কাইন্ড অফ পাইপলাইন, সাধারণত স্টিলের তৈরি হয়, অনেক জায়গায় অবভিয়াসলি কংক্রিট দিয়েও তৈরি করা যায়, এরকম নয় যে সবসময় স্টিলেরই তৈরি হবে, তবে নর্মালি বেশিরভাগ ক্ষেত্রে স্টিলের তৈরি হয়। এটা হচ্ছে একটা পাইপ লাইন, যে পাইপ লাইনটা জলটাকে তোমার ফোরবে বলো বা অন্য রিজার্ভার যার থেকে আলটিমেটলি ক্যারি করে, যেখানে সার্চ ট্যাঙ্ক আছে, সার্চ ট্যাঙ্ক এবং তোমার টারবাইন, তার কানেক্টিং যে পাইপ, সেটাকে আমরা বলছি হচ্ছে পেনস্টক। এবং এই পেনস্টকের মধ্যে দিয়ে জলের ফ্লোটা এসে আলটিমেটলি টারবাইন হাউসে ঢোকে। খেয়াল রাখতে হবে পেনস্টককে তুমি যখন ওই কন্ট্রোল গেট হঠাৎ করে ক্লোজ করে দিতে হয় ডিউ টু দ্য ট্রাবল, হ্যাঁ, অ্যাপিয়ার অ্যাট দ্য টারবাইন অর টারবাইন ইনলেট অর অল্টারনেটার, তখন তোমার কিন্তু পেনস্টকের উপর ওয়াটার প্রেশার, ল্যাটারাল প্রেশার হ্যামারিং ক্রিয়েট করে। সেই হ্যামারিংটাকে থেকে তোমার জাস্ট প্রোটেক্ট করবার জন্য আমরা জলটাকে তখন অন্য একটা রিজার্ভারে তুলে নিই, সেইটাকে আমরা বলছি হচ্ছে সার্চ ট্যাঙ্ক। এটা আমি অলরেডি বলেছি, সেইটাই এইখানে লেখা আছে। সার্চ ট্যাঙ্কস আর ইউজুয়ালি প্রোভাইডেড ইন হাই অর মিডিয়াম হেড পাওয়ার প্ল্যান্টস when considerably long penstock is required. এখানে মিডিয়াম হেডের ক্ষেত্রে যদিও বলা আছে, তবে নর্মালি মিডিয়াম হেডের ক্ষেত্রে সার্চ ট্যাঙ্ক ইউজ করা হয় না, হাই হেডের ক্ষেত্রেই সাধারণভাবে ব্যবহার করা হয়। মিডিয়াম হেডের ক্ষেত্রে ফোরবে দিয়েই আমরা কাজ চালাই, ওটাই হচ্ছে ডেইলি ভেরিয়েশনস অফ লোডের জন্য আমরা ইউটিলাইজ করি। যাই হোক, সার্চ ট্যাঙ্ক ইজ স্মল রিজার্ভার অর ট্যাঙ্ক হুইচ ইজ ওপেন অ্যাট দ্য টপ. It is fitted between the reservoir and the powerhouse. The water level in the search tank rises or falls to reduce the pressure swings in the penstock, যে কথাটা বলছিলাম। When there is a sudden reduction in load on the turbine, the governor closes the gates of the turbine to reduce the water flow. This causes pressure to increase abnormally in the penstock. Penstock-এ abnormally বেড়ে যায়। This is prevented by using search tank. So that is the purpose of using search tank, যেটা আমি অলরেডি তোমাদের বারবার বলার চেষ্টা করছি। It is a very important component in case of high head hydroelectric power plant, in which the water level rises to reduce the pressure. On the other hand, the search tank provides excess water needed when the gates are suddenly opened to meet the increased load demand. So this is the purpose of search tank. So এটা একটা খুব ইম্পর্টেন্ট কম্পোনেন্ট
in case of high head hydroelectric power plant. এরপরে ওয়াটার টারবাইন সম্বন্ধে বলেছি, যেহেতু ওয়াটার দিয়ে এই টারবাইন ঘোরানো হয় তার জন্য এটার নাম ওয়াটার টারবাইন। এবং এখানে ইম্পালস রিয়াকশান দু ধরনের টারবাইনে আমরা ব্যবহার করি, এবং অ্যাকর্ডিং টু দ্য হেড এক এক ধরনের টারবাইনে এক এক রকম নাম আছে, এবং সেগুলো অলরেডি হেড যখন ডিসকাস করা হয়েছে তখন সেই ডিসকাস করবার সময় আমি তোমাদের বিভিন্ন ক্যাপলান, ফ্রান্সিস, পেল্টন হুইল টাইপ অফ টারবাইনস সেগুলো তোমার ডিসকাস করেছি, সেইগুলো এখানে মেনশন করা আছে। এবং টারবাইনের যেটা কাজ, টারবাইন প্রাইম মুভার হিসাবে অ্যাক্ট করে, বারবারই বলা হচ্ছে, অর্থাৎ এটাই মেকানিক্যাল এনার্জি সাপ্লাই করে অল্টারনেটারকে, যে মেকানিক্যাল এনার্জি আলটিমেটলি তোমার ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্টেড হয় থ্রু অল্টারনেটার। সুতরাং মেকানিক্যাল এনার্জি এখানে প্রোভাইড করে জল, যেটা থার্মাল পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রে কোল বার্ন করে স্টিম করছিল, এখানে স্টিমের পরিবর্তে জল তার পোটেনশিয়াল এনার্জিকে কাইনেটিক এনার্জিতে কনভার্ট করে সেই এনার্জিটাই অ্যাজ মেকানিক্যাল এনার্জি টারবাইনকে পৌঁছে দেয়। এরপরে জেনারেটর বা অল্টারনেটার, এটা ছাড়া তো ইলেকট্রিক্যাল এনার্জি প্রোডাকশন হবে না, তুমি তারপর আগে পর্যন্ত যা কিছু হলো সবটাই মেকানিক্যাল। সেটা মেকানিক্যাল এনার্জিকে ইলেকট্রিক্যাল এনার্জিতে তোমার কনভার্ট করতে গেলে আলটিমেটলি অল্টারনেটার, এবং আমরা বিইং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার স্টুডেন্টস, আমাদের আলটিমেটলি এই জায়গা থেকে আমাদের জায়গাটা, অর্থাৎ জেনারেটরের পরবর্তী যে জায়গা, জেনারেটর ট্রান্সফরমার, তারপরে তোমার সাবস্টেশন, সেখানে সার্কিট ব্রেকার্স, আইসোলেটার, সিটি পিটি, লাইটনিং অ্যারেস্টার্স, তারপরে ট্রান্সমিশন লাইনস এটসেট্রা, সেগুলো হচ্ছে আমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টসদের পারভিউর মধ্যে পড়ে। যদিও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টসদের পাওয়ার প্ল্যান্টে কাজ করতে গেলে উপরে যেগুলো বলা হয়েছে, অলরেডি ডিসকাস করা হয়েছে বা ডেসক্রাইব করা হয়েছে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টে, সেগুলো না জানলে কিন্তু তারা কাজ করতে পারবে না। অতএব সেইগুলো সম্বন্ধে জানবার জন্যেই ওইগুলো পড়া। লাস্ট অফ অল পাওয়ার হাউস, অলরেডি বলেছি পাওয়ার হাউস সম্বন্ধে। সো এরপরে যেটা বাকি থাকছে হচ্ছে আর দুটো কম্পোনেন্ট, একটা হচ্ছে টেইল রেস, একটা ড্রাফট টিউব। ড্রাফট টিউব বা টেইল রেস ছবিতে দেখেছো, লেআউটে দেখেছো, এখানে বলা হচ্ছে দ্য চ্যানেল ইনটু হুইচ দ্য টারবাইন ডিসচার্জেজ ইন কেস অফ ইম্পালস হুইল মানে পেল্টন হুইল অ্যান্ড থ্রু ড্রাফট টিউব in case of reaction turbine is called tail race. The suction pipe of draft tube is nothing but an airtight tube fitted to all reaction turbines on the outlet side. It extends from the discharge end of the turbine runner to about 0.5 meters below the surface of the tail water level. The tail race of the impulse wheel is commonly an approximately rectangular passage running from a point under the wheel to a point outside the powerhouse foundations where it enters the exit channel or the river. Because of the small discharge of the impulse wheel as well as the higher allowable velocity, the tail race passage is much smaller than that of reaction turbine. এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, অর্থাৎ ইম্পালস হুইলের ক্ষেত্রে যে তোমার টেল রেস প্যাসেজ সেটা অনেক ছোট হয় রিয়াকশন টারবাইনের কম্পারিজনে। In case of reaction turbine, the depth of the tail race channel depends upon the velocity, which is generally taken to be about 1 meter per second. Where the powerhouse is close to the river, the tail race may be the river itself. In other case, a tail race channel of some length may be provided to join the turbine pit with the river. So, এখানে টেল রেস সম্বন্ধে মেনলি ডিসকাস করা হয়েছে, এবং টেল রেসে এই জলটাকে এনে ফেলা হয় যে টিউবটা আলটিমেটলি টারবাইনের সঙ্গে কানেক্টেড, টারবাইনের থ্রু দিয়ে টারবাইনে জল কাজ করবার পরে সেই জলটাকে আলটিমেটলি নিয়ে আসবার জন্য যে প্যাসেজ, যে টিউব, সেটাকে আমরা বলছি হচ্ছে ড্রাফট টিউব। সো দ্যাট ইজ আলটিমেট পার্ট অফ দ্য হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট। সো দিজ আর অল, and this is a brief discussion. Obviously
আমি চেষ্টা করেছি যে যতটা সম্ভব ছোট করে তোমাদের কাছে হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টের বা হাইডল পাওয়ার প্ল্যান্টের একটা ডেসক্রিপশন তুলে ধরার জন্য। ওকে, থ্যাংক ইউ।